2023 সালের 24শে নভেম্বর শহীদ মিনারের মানববন্ধনের ছবি এটি। দাবি হলো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসরণে নতুন কারিকুলাম বাতিল করতে হবে, পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। কারণ নতুন শিক্ষাক্রমে ক্লাস 10-এর আগ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা নাই। এ বিষয়ে তখন জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বিবিসিকে বলেছিল, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো দেশের শিক্ষাক্রম দেখেই নাকি নতুন মডেল তৈরি করা হয়েছে। খেয়াল করুন, প্রথমেই নাম নিছে কিন্তু ফিনল্যান্ডের। যদি ভুলে না যান তাহলে খেয়াল করে দেখুন, গত 10-12 বছর ধরেই নানা সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ফিনল্যান্ডের মতো বানানো হবে এমন সব কথাবার্তা নিশ্চয়ই আপনি শুনেছেন। বণিক বার্তা 2024 সালে একটা রিপোর্ট করেছিল, শিরোনাম ছিল বাংলাদেশকে ফিনল্যান্ড বানাতে চেয়েছিল যারা। ছবিগুলো দেখুন, দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরাই ইনভলভ ছিল। বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে এক্সপেরিমেন্ট কিন্তু কম হয়নি, কিন্তু বাস্তবে ফলাফল হয়েছে নেগেটিভ। বাংলাদেশের সাথে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমের আকাশ পাতাল ব্যবধান। সেসব নিয়ে এই টাইপের রিপোর্টও কম হয়নি। কিন্তু ফিনল্যান্ডের এডুকেশন দুনিয়ার সেরা। কেন সেরা, কিভাবে সেরা, এমন নানান আর্টিকেল আপনি হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন। কেবল বাংলাদেশ নয়, কিন্তু অনেক দেশই চেয়েছে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম অনুকরণ করতে। ইনফ্যাক্ট 2010 সাল থেকেই ফিনল্যান্ডে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করে। আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, কোরিয়া, ব্রাজিল সহ দুনিয়ার অনেক উন্নত দেশের হাজার হাজার শিক্ষাবিদ, নীতি নির্ধারক, এমনকি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত ভিজিট করে ফিনল্যান্ডে। উদ্দেশ্য ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম অর্থাৎ শিক্ষা ব্যবস্থা দেখা। কোভিড শুরুর আগ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল, যা পিসা ট্যুরিজম নামেও পরিচিত। উন্নত দেশগুলোর একটি সংস্থা আছে, নাম অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে OECD। এরা প্রতি 3 বছর পর পর জরিপ করে। এই জরিপের নাম প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, সংক্ষেপে পিসা। পিসা মূলত পরীক্ষা করে 15 বছর বয়সী শিক্ষার্থীরা বাস্তবে কি শিখতেছে আর তারা সেই জ্ঞান বাস্তবে কতটা কাজে লাগাতে পারে। এই মূল্যায়ন হয় 3টি বিষয়ের উপরে: পঠন দক্ষতা, গণিত এবং বিজ্ঞান। 2000 সালে এই পিসা জরিপ শুরু হলে তখন থেকেই একটি দেশের নাম বারবার আসতে শুরু করে, ফিনল্যান্ড। পঠন, গণিত, বিজ্ঞান এসবে ফিনল্যান্ড ছিল একেবারেই উপরে। মজার ব্যাপার হলো, ফিনল্যান্ডের স্কুলগুলোতে হোমওয়ার্ক খুবই কম। ক্লাস 9 পর্যন্ত পরীক্ষা প্রায় নেই বললেই চলে। স্টুডেন্টদের উপরে প্রেশার দেয় খুবই কম, অথচ পিসা জরিপে তাদের ফলাফল দুর্দান্ত। এই ধারাবাহিক সাফল্যের কারণেই ফিনল্যান্ড সহ নর্ডিক দেশগুলোর এডুকেশন সিস্টেম পরিচিত হয়ে ওঠে পৃথিবীর ড্রিম এডুকেশন মডেল হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা সত্যিই কি সেরা মডেল, নাকি আমরা শুধু মুদ্রার একটি পাশ দেখি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ফিনল্যান্ডের মতো নর্ডিক দেশগুলোর শিক্ষা ব্যবস্থার আসল সত্য। আলোচনার শুরুতেই একটা কনফিউশন আগে দূর করি। প্রাচীন জার্মানিক শব্দ নর্ডের ইংরেজি হলো নর্থ, অর্থাৎ উত্তর। নর্ডিক দেশ বলতে বোঝায় ইউরোপের উত্তরের 5টি দেশ: সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। এদের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ অনেকটা একরকম, অর্থাৎ নর্ডিক হলো ভৌগোলিক এবং সামাজিক পরিচয়। অন্যদিকে এই 5টির ভেতরে 3টি দেশ, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক, রক্তের ইতিহাস এবং ভাষাগত পরিচয়ে আবদ্ধ। এই 3টি দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। যদিও নর্ডিক দেশগুলোর শিক্ষা ব্যবস্থা হুবহু একরকম নয়, কিছুটা ডিফারেন্স আছে একটির সাথে আরেকটির, কিন্তু মোটা দাগে এই দেশগুলোর শিক্ষা ব্যবস্থার মূলনীতি হচ্ছে প্রেশার কম কিন্তু শিখবা বেশি। ফিনল্যান্ডে একটি বাচ্চা কিভাবে পড়ালেখা করে আসুন সেটা দেখি। 6 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তাকে ডে কেয়ারে আপনি দিতেও পারেন, নাও পারেন। দিলে সেখানে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, সোশ্যালাইজেশন হবে। এই যা 6 বছর বয়স হলে বাধ্যতামূলকভাবে প্রি স্কুলে দিতে হবে। এখানে সে অক্ষর জ্ঞান শিখবে, অর্থাৎ স্কুলে দেওয়ার জন্য রেডি করা হবে। এরপর 7 বছর বয়স হলে তাকে দিতে হবে কম্প্রিহেন্সিভ স্কুলে। ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত সবাই পড়বে,
এখানে কোনো সায়েন্স কমার্স ভাগাভাগি নাই। কম্প্রিহেন্সিভ স্কুলে বাচ্চারা 7 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করবে। এই সময়ে কোনো ফর্মাল পরীক্ষা নেই, মূল্যায়ন করেন স্কুলের শিক্ষকেরা। এরপর ছেলেমেয়েরা ডিসিশন নেয় তারা কোন রাস্তায় যাবে। 2টি পথ খোলা, একটি হলো একাডেমিক আর একটি হলো ভোকেশনাল। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় অথবা থিওরিটিক্যাল বিষয়ে ডিগ্রি নিতে চায় সে যাবে একাডেমিক লাইনে, ভর্তি হবে জেনারেল আপার সেকেন্ডারি স্কুলে। সেখানে পড়ালেখা হবে 3 বছর। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এটা হলো ক্লাস 10 প্লাস ইন্টারের ওই 2 বছরের কলেজ লাইফ। এটা শেষ হবে পরীক্ষার মাধ্যমে। আমরা যেমন এইচএসসি তথা ইন্টার পাস করি, ওরা দেয় ম্যাট্রিকুলেশন পরীক্ষা। এরপর ভর্তি হয় ইউনিভার্সিটিতে। অন্যদিকে 16 বছর বয়সে যে ছেলেটি বা মেয়েটি একাডেমিক লাইনে না গিয়ে ভোকেশনাল লাইনে যাবে সে ভর্তি হয় ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা ভেট স্কুলে। সেখানে 3 বছর পড়ালেখা করে টেকনিক্যাল স্কিল শিখবে, এরপর চাকরি বাকরি শুরু করবে। কারো ইচ্ছা থাকলে একাডেমিক লাইনে ব্যাকও করতে পারবে, অর্থাৎ একটি রাস্তায় ঢুকলে অন্য পথের দরজা বন্ধ হয়ে যাবে না। প্রয়োজনে ব্রিজিং কোর্স ও ভর্তি পরীক্ষার মাধ্যমে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে যাওয়া সম্ভব। এবার আসি একটি ইন্টারেস্টিং বিষয়ে। পিসা র্যাঙ্কিংয়ে নর্ডিক দেশগুলোর রেজাল্ট তো খুব ভালো, কিন্তু প্রশ্ন হলো আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে তাদের পারফরমেন্স কেমন। ধরা যাক ম্যাথ অলিম্পিয়াড। গত প্রায় 1 দশকের ছবি দেখলে দেখবেন চীন, ইউএসএ, দক্ষিণ কোরিয়া প্রায় প্রতি বছরই টপ 3-তে থাকে। অন্যদিকে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন বেশিরভাগ সময় প্রথম 30-এর মধ্যেই থাকতে পারে না। এমনকি ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশও অনেক ক্ষেত্রে নর্ডিক দেশগুলো চেয়ে এগিয়ে থাকে। ফিজিক্স অলিম্পিয়াডে একই চিত্র। রাশিয়া এবং এশিয়ার দেশগুলো ডমিনেট করে, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোকে খুঁজেই পাওয়া যায় না। কেমিস্ট্রি, বায়োলজি বা ইনফরমেটিক্স সব অলিম্পিয়াডেই গল্পটা মোটামুটি একই রকম। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। অলিম্পিয়াড মূলত মাপে টপ 1% এলিট মেধাবীদের, আর পিসা মাপে একটি দেশের গড়পড়তা বা মাস এডুকেশন কোয়ালিটি। অলিম্পিয়াডের পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা বলা উচিত নয় যে নর্ডিক দেশগুলোর ছাত্ররা খারাপ। আসল কারণ তাদের শিক্ষা ব্যবস্থার ফোকাস এবং ফিলসফি। নর্ডিক মডেলের লক্ষ্য সবাইকে একটা ভালো লেভেলে নিয়ে আসা, নট অনলি দ্য টপার্স, এভরি চাইল্ড ম্যাটার্স। নর্ডিক দেশগুলোর শিক্ষা ব্যবস্থার ফিলসফি বোঝার আগে সেখানকার সমাজের অলিখিত কিছু প্রচলিত নিয়ম জেনে নিতে হবে, যা ইয়ান্তালভেন বা ল অব ইয়ান্তা নামে পরিচিত। এগুলো হলো তাদের সোসাইটিতে 10টি অলিখিত রুলস। সহজ বাংলায় এগুলো হলো, আপনি ভাববেন না অন্য কারো চেয়ে আপনি স্পেশাল বা বেশি গুরুত্বপূর্ণ, অন্য কারো চেয়ে আপনি বেটার, স্মার্টার, অন্য কারো চেয়ে বেশি বুঝদার, বেশি জানেন, বেশি পারেন। কাউকে উপহাস করবেন না, এটা ধরে নিয়েন না আপনাকে কেউ কেয়ার করে। এই নীতিমালার মূল কথা হলো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে সামষ্টিক মঙ্গল বড়, এবং কেউ কারো চেয়ে আলাদা বা বিশেষ নয়। এসব দেশগুলোর শিক্ষা মডেলে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের অগাধ অটোনমি দেওয়া হয়। স্কুলগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যাতে আপনার বাড়ির কাছের স্কুলটি আপনার জন্য হয় সবচেয়ে সেরা স্কুল। ফলে নামি দামি স্কুলে ভর্তি হওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশে আছে সেরকম কিছু ওখানে নাই। মূলত কম্পিটিশনের চেয়ে দলগত কাজ এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে গভীর আস্থাই এই মডেলের মূল চালিকা শক্তি। তাদের শিক্ষা কারিকুলাম যেসব বিষয়ের উপরে জোর দেয় সেটা হলো হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ শুধু একাডেমিক নয়, মানসিক স্বাস্থ্য, লাইফ স্কিল অর্থাৎ কুকিং, গার্ডেনিং, সোশ্যাল ইন্টারাকশন ইত্যাদি, ইকুইটি অর্থাৎ সবাই সমান সুযোগ পাবে, স্ট্রেস ফ্রি লার্নিং যাতে স্টুডেন্টদের উপরে মেন্টাল প্রেশার কম পড়ে। কিন্তু যেসব বিষয়ের উপরে কম জোর দেওয়া হয় সেগুলো হলো ইন্টেন্স প্রবলেম সলভিং, যেমন ম্যাথ, ফিজিক্সের মতো জটিল সমস্যার সমাধান। কম্পিটিশন কম থাকে, রিগোরাস ট্রেনিং ফর দ্য টপার্স এসব থাকে না। অন্যদিকে যেসব দেশ অলিম্পিয়াডে ভালো করে তাদের এডুকেশন সিস্টেম দেখুন, শুরু থেকে ইন্টেন্স প্রবলেম সলভিং, টপ স্টুডেন্টদের জন্য বিশেষ প্রোগ্রাম, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এসব আছে। এখন কোনটা ভালো এটা নির্ভর করে আপনার আলটিমেট লক্ষ্যটা কি তার উপরে। ফিনল্যান্ডের এই মডেলের ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিকও আছে। সাম্য নিশ্চিত করতে গিয়ে অনেক সময় অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি কোনো চ্যালেঞ্জ রাখা হয় না।
এতে তাদের মেধার পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হয় এবং লজ অব ইয়ান্তের প্রভাবে তারা তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশে নিরুৎসাহ বোধ করে। অর্থাৎ হ্যাডম হওয়ার কোনো শখ তাদের কারো থাকে না। এটা ভালো দিক, আবার এর একটা খারাপ দিকও আছে। এশিয়ান দেশগুলোর মতো কঠোর পরিশ্রমী এবং প্রতিযোগিতামূলক পরিবেশের তুলনায় নর্ডিক দেশের শিক্ষার্থীরা কিছুটা শিথিল পরিবেশে বড় হয়। ফলে বিশ্বের টপ ইউনিভার্সিটিগুলোতে এবং হাইলি কম্পিটিটিভ কর্মক্ষেত্রে তারা অনেক সময়ই পিছিয়ে পড়ে, কারণ তাদের প্রয়োজনীয় কিলার ইনস্টিংক্ট এবং কঠোর পরিশ্রম করার সেই মানসিকতার অভাব দেখা দেয়। টিচার্স এবং স্টুডেন্টের মধ্যে অতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে অনেক সময় ক্লাসরুমে শৃঙ্খলার অভাব দেখা দেয়। বিশেষ করে সুইডেনের স্কুলগুলোতে বিশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মধ্যে বুলিং বা হয়রানি বর্তমানে হয়ে উঠেছে বড় সামাজিক সমস্যা। একটি স্থিতিশীল এবং গড়পড়তার সমাজ গঠনে বেশি মনোযোগী হয় ব্যক্তিগত পর্যায়ে বৈপ্লবিক উদ্ভাবন বা আউট অফ দ্য বক্স চিন্তা করার হার কমে যাওয়াতে উদ্ভাবন বিমুখ সমাজ সৃষ্টি হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। এবার আবার আমরা সেই পিসা সার্ভের দিকে তাকাই, যেটা নিয়ে অনেক হইচই হয়। 2022 সালের পর থেকে সেখানেও কিন্তু ফিনল্যান্ড আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। বর্তমানে পিসাতে টপ পারফর্মার হলো সিঙ্গাপুর, চীন, এস্তোনিয়া, এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং জাপান আছে। মজার বিষয় হলো এই দেশগুলোর শিক্ষা ব্যবস্থা একেবারেই ভিন্ন। এস্তোনিয়া এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কেস স্টাডি, কারণ এস্তোনিয়া মূলত নর্ডিক এবং এশিয়ান এই দুই শিক্ষা ব্যবস্থার একটা হাইব্রিড মডেল। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থার জন্য পারফেক্ট মডেল তৈরি করা সম্ভব না। যার যার দেশ, সমাজ, ভূগোল, অর্থনৈতিক সক্ষমতা এবং বাস্তবতার নিরিখে বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করতে হবে। এখন এসে গেছে এআই। আগে যে পরিবর্তন আসতে 5 বছর লাগতো, এখন সেই পরিবর্তন আসতেছে নেক্সট 5 মাসে। এআইয়ের যুগে কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং সেই তথ্য বিশ্লেষণ এবং সমস্যার সমাধানের দক্ষতাই আগামী দিনের আসল শিক্ষা। প্রশ্ন হলো, ফিনল্যান্ড মডেল কি বাংলাদেশের মতো দেশে সম্ভব? তালিকাটা দেখুন। বাংলাদেশের ঢাকা শহরের জনসংখ্যা ফিনল্যান্ডের জনসংখ্যার প্রায় 4 গুণ। ফিনল্যান্ডের মানুষের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক বেশি। শিক্ষায় জিডিপি 6.5% তারা বরাদ্দ দেয়, বাংলাদেশে যেটা 10-2%। ফিনল্যান্ডের প্রতি 13 জন স্টুডেন্টের বিপরীতে একজন শিক্ষক। যেন তেন শিক্ষক নয়, ভালো শিক্ষক। ফিনল্যান্ডের সব শিক্ষকদের মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক। শিক্ষকতা সেখানে সবচেয়ে সম্মানজনক পেশাই শুধু নয়, বেতন এবং সুবিধা অসাধারণ। পরিসংখ্যান থেকে এটা পরিষ্কার যে নর্ডিক এবং স্ক্যান্ডিনেভিয়ান মডেল তাদের অর্থনৈতিক সক্ষমতার উপরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের বাস্তবতায় এই মডেল প্রযোজ্য না। এদেশে এক শ্রেণীর সার্টিফিকেটধারী মাথামোটা জ্ঞানীগুণী ব্যক্তি আছে যাদের নিজেদের সোশ্যাল স্কিল খুব একটা ভালো না, কিন্তু তারা আবার বিদেশে ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করেছে অথবা তাদের বিদেশি রিকগনিশন আছে। কোনোভাবে কেউ যদি একটা বিদেশি রিকগনিশন পায় বাংলাদেশের মানুষ তাকে মাথায় তুলে রাখে। এসব লোকেরা বিদেশের একটা কিছু দেখে এসে হুট করে সেটা বাংলাদেশে কপি পেস্ট করে, এরপরে ব্লান্ডার তৈরি হয়। বাংলাদেশের অন্যতম সমস্যা শিক্ষার গুণগত মান। মানুষকে স্কিল শেখানো আর শিক্ষিত করা যে এক জিনিস না, এই শিক্ষায় অনেকের থাকে না। বাংলাদেশের অনেক স্কুল কলেজে এখনও বেসিক সুযোগ সুবিধাই নাই। শিক্ষায় বরাদ্দ সীমিত, শিক্ষকরা সমাজে সম্মানিত, সবাই তাকে সম্মান করতে রাজি, কিন্তু ক্লাসের ফার্স্ট বয় শিক্ষক হতে রাজি না, কারণ শিক্ষকের আয় রোজগার কম। দ্যাটস ইট। ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র পাবেন না। ভালো শিক্ষক ভালো মূল্যায়ন করবে, রতনে রতন চিনবে। সবার যোগ্যতা তো এক হবে না। বানর পারবে না মাছের মতো পানিতে থাকতে, মাছ পারবে না বানরের মতো গাছে উঠতে। আমাদের শিক্ষা ব্যবস্থায় মাছকে গাছে ওঠানোর শিক্ষা দেওয়া হয়, আবার বানরকে বলা হয় মাছরাঙ্গার মতো মনোযোগী হয়ে বসে থাকতে। একেবারেই লস প্রজেক্ট। দেশের শ্রমবাজারের সাথে সমন্বয় করে কারিগরি শিক্ষার মান নিশ্চিত করা হয়নি। মুড়ি মুরগির মতো বিশ্ববিদ্যালয় খুলে ডিগ্রি দেওয়া হচ্ছে। এরপর সার্টিফিকেট নিয়ে বেকার ছেলেমেয়েরা না পারতেছে ভাতের হোটেল খুলতে, না পারতেছে আউট অফ দ্য বক্স কিছু করতে। সার্টিফিকেট তাকে আরও হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে। বাংলাদেশে দরকার ইনোভেটিভ ইনিশিয়েটিভ। অনলাইনে একজন শিক্ষক একসাথে অনেক শিক্ষার্থীকে ভালো কন্টেন্ট সরবরাহ করতে পারে। যথেষ্ট বিনিয়োগ করে একবার ভালো অনলাইন কন্টেন্ট তৈরি করতে পারলে পাঠদানের খরচ অনেক কমে আসবে এবং কার্যকারিতাও বৃদ্ধি পাবে। দুর্গম এলাকার স্টুডেন্টরা উপকৃত হবে। স্কুলের সময় কমাতে হবে। সারাদিন যদি একটা বাচ্চা স্কুলে বসে থাকে, তার না থাকে একটু ঘোরাফেরা করার সময়, না থাকে বাড়ি ফিরে অন্য কিছু করার আগ্রহ, ও হ্যাঁ, বাসায় ফিরলে তো আবার প্রচুর হোমওয়ার্ক।
এদেশের বাচ্চাদের জন্য যারা শিক্ষানীতি তৈরি করে তাদের নিজেদের বাচ্চা কাচ্চা এদেশে লেখাপড়া করছে কিনা সেটাও বিবেচনায় নিতে হবে। যেহেতু সার্ভিস প্রোভাইডার হিসেবে বাংলাদেশ সরকারের দক্ষতার ঘাটতি আছে, তাই এনজিও এবং প্রাইভেট সেক্টরের হাতে এক্সিকিউশনের দায়িত্ব দিয়ে কারিকুলাম ডিজাইন করার দায়িত্ব সরকারের হাতে রাখতে হবে, যাতে ইউনিফর্মিটি বজায় থাকে। ব্যবসা তো হবেই, তবে সেটা যেন জনকল্যাণকে বিসর্জন দিয়ে না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমাদের নিজস্ব মডেল দরকার, কপি পেস্ট মডেল নয়। তো আজ এ পর্যন্তই। এই ভিডিওর মূল আইডিয়া, তথ্য উপাত্ত এবং স্ক্রিপ্ট আমার নয়, আমার ইউনিভার্সিটির ছোট ভাই হিল্ললের। বুয়েটে থাকতে ওর সাথে আমার পরিচয় হয়। এখন সে নরওয়ের রেজিলিয়েন্স ইন দ্য নর্ডিক এনার্জি সিস্টেমের উপরে পিএইচডি করতেছে। ওর 2 মেয়ে, যাদের একজন নরওয়েজিয়ান কিন্ডারগার্টেনে যায় এবং আরেকজন নরওয়েজিয়ান স্কুলে যায়। তাই স্ক্যান্ডিনেভিয়ান শিক্ষা ব্যবস্থার ভালো মন্দ কাছ থেকে দেখার সুযোগ সে পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে ওর ক্রেডিট, আর ভালো না লাগলে সেটা আমার ব্যর্থতা। এদেশে অনেক মানুষ আছে যারা শেয়ার বাজার কীভাবে কাজ করে সেটা বোঝে না। তাদের জন্য এই ভিডিওটি একেবারে সহজ ভাষায় গল্পে গল্পে শেয়ার বাজারের বেসিক বুঝে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।